ইরান এবং আমেরিকার যুদ্ধের ডামাডোলে পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখা যাচ্ছে, বিশেষ করে যারা মুমিন মুসলমান তারা তো অবশ্যই ইরানের পক্ষে, সেটাই থাকা উচিত। যদিও সুন্নি মুসলমানদেরকে ওই ইরান মুনাফেক কাফের বলে, তারপরেও যেহেতু ইরান ওই যে ইসরায়েলের ওপরে হামলা করেছে, ইসরায়েলের ওই কারা মানে ইহুদিরা, তাই না? তো যেহেতু ইসলামে ইহুদিদের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করা হয়, এই জন্য এখন ইরান গিয়ে ইসরায়েলকে আক্রমণ করছে বললে মুমিন মুসলমানরা তাদের পক্ষে। দুই একটা মিসাইল যখন ইসরায়েলে গিয়ে পড়ে, মুমিন মুসলমানরা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ দিয়ে ওঠে, তাই না? আর ওই পশ্চিমা দেশগুলা কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে এই ইসরায়েলের পক্ষে না থেকে তো উপায় নেই, কারণ খোদ ইসরায়েল আমেরিকাকে সাথে নিয়েই ইরানের এগেনস্টে যুদ্ধ করছে। এখন আমেরিকার এগেনস্টে কে যাবে বলেন? ওই উপরে অনেকে অনেক কথা বলে, কিন্তু ভিতরে কেউই আমেরিকার এগেনস্টে যায় না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। আর আমি এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি যেটা রিয়ালিটি সেটাই বলতে চাচ্ছি। আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য আমি ভিডিও বানাই না, যা রিয়ালিটি, যা ফ্যাক্ট, সেটাই বস্তুত আমার ভিডিওতে তুলে ধরি। এখন এই রিয়ালিটিটা এবং এই ফ্যাকচুয়াল ব্যাপারগুলা কিছু কিছু গোষ্ঠীর লোকের কাছে অপছন্দ, তারাই কিন্তু অনেকে সমালোচনা করে। অ্যান্ড করার তো কিছু নয় ভাই, যার রিয়ালিটি সেটা আপনি অস্বীকার করে আপনি সুখ ভোগ করতে পারেন, এতে আমার কী করার আছে বলেন? তো যাই হোক, আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই অনলাইনেই কিছু লোকজন আছে দেখি প্রতিনিয়ত ভিডিও করছে বা তারা করছে, লাইভ টাইপ প্রোগ্রাম করছে, কত প্রকারে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে। তারপরে এইগুলো তারা বলতেছে। হরমুজ প্রণালী দখল করে রেখে আছে এই যে ইরান, অর্থাৎ সেখান দিয়ে কোনো ওই যাইতে দিচ্ছে না, জাহাজটা যাইতে দিচ্ছে না, এটা নিয়ে তারা খুবই উল্লাসে আছে। এবং তারা বলতে চাচ্ছে যে আমেরিকার যদি এতই শক্তি হয় তাহলে হরমুজ প্রণালী খুলতে পারে না কেন? খুলতে পারবে কী করে? কারণ হচ্ছে ওই যেটা আমি বারবার কিন্তু বিভিন্ন ভিডিওতে বলছি যে ওই হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের মধ্যে যে পাহাড় পর্বত আছে, ওখান থেকে যদি অ্যান্টিশিপ মিসাইল মারে তাহলে তো ওই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে তার উপরে তো লাগবে, তাই না? তো স্বাভাবিকভাবে কোটি কোটি ডলারের একটা জাহাজ পণ্য নিয়ে ওখানে ধ্বংস হবে, এই রিস্ক তো কেউ নিতে চায় না। কিন্তু বিষয়টা হচ্ছে এখন এতে করে কার আসলে ক্ষতি? এই যে হরমুজ প্রণালী মনে করে যে বন্ধ আছে, তাতে কি আমেরিকার কোনো ক্ষতি আছে নাকি, বা ইসরায়েলের কোনো ক্ষতি আছে নাকি? এই জিনিসটাই দেখলাম যে অনেকে বোঝে না। এতে আমেরিকা বা ইসরায়েলের কোনো ক্ষতি নেই, কারণ এইখানের যে তেল পরিবহন হয়, এই তেল আমেরিকার কোনো কাজে লাগে না। আমেরিকা হলো একটা সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি। অনেকের শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই। আসলেই আমেরিকা একটা সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি, বোঝেন তো? অর্থাৎ আমেরিকা কিন্তু একটা স্বনির্ভর দেশ। আমেরিকার কোনো পণ্যের জন্যে পৃথিবীর কোনো দেশের কাছে তাকে ধন্না দিতে হয় না। আমেরিকার পর্যাপ্ত তেল আছে, আমেরিকার পর্যাপ্ত খনিজ পদার্থ আছে, আমেরিকার পর্যাপ্ত অর্থনৈতিক শক্তি আছে, এবং সেই অর্থনৈতিক শক্তিকে টিকায় রাখতে পর্যাপ্ত মার্কেটও আছে আমেরিকার ভিতরে, কারণ ওদের 35-36 কোটি লোক, সেটা একটা বিশাল মার্কেট না? এবং তাদের প্রত্যেকের ক্রয় ক্ষমতা অত্যাধিক। তাদের দেশের অর্থনীতি টিকায় রাখতে পৃথিবীর কোনো দেশের সাথে তাদের সম্পর্ক না থাকলেও চলে, এবং কোনো জিনিসের জন্যে তাদের পৃথিবীর কোনো দেশের উপরে নির্ভর করা লাগে না। অনেকে বলে যে এখন এই যে রেয়ার আর্থ মিনারেলস, এইটার জন্যে চায়নার উপরে নির্ভর করে বসে আছে। আমেরিকা তার 90% এই রেয়ার আর্থ মিনারেল চায়না থেকে ইম্পোর্ট করে। হ্যাঁ, করে। কী কারণে করে? এই কারণে করে কারণ চায়নার রেয়ার আর্থ মিনারেল যেগুলো নাকি আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, রাইট? তো এইটা যদি সস্তায় পায় তো চায়না থেকে আনবে না? এই রেয়ার আর্থ মিনারেলের অভাব আমেরিকাতে মোটেও নাই, মানে কোনো অভাব নাই। ইচ্ছা করলেই তারা যদি ঠেকায় পড়ে তাদের দেশের রেয়ার আর্থ মিনারেল তারা উৎপাদন করে তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে। কিন্তু তারা দেখছে তাদের দেশের ওইটা প্রোডাকশন করতে যে খরচ হয় তার থেকে অর্ধেক দামে তারা চায়না থেকে পায়। তো যতদিন চায়না থেকে এরকম অর্ধেক দামে পাবে ততদিন তারা তাদের দেশের রেয়ার আর্থ মিনারেল উত্তোলন করবে কেন? এবং এই একই ডক্ট্রিন তারা দীর্ঘদিন ধরে তারা এই তেলের ক্ষেত্রেও চালু রাখছিল। তেলের মানে এত বিশাল ভাণ্ডারই আমেরিকাতে আছে, কিন্তু এরা ওই তাদের দেশের তেল তুলতে গেলে যে টেকনোলজিটা দরকার ছিল, যে ফ্র্যাকিং সিস্টেম, দীর্ঘদিন ধরে এটা ডেভেলপ তারা করেনি।
এবং যখন করছে তারপরে তারা দেখছে যে ফ্র্যাকিং সিস্টেমে তাদের দেশে তেল উত্তোলন করলে এক ব্যারেলে যে উৎপাদন খরচ হয় তার থেকে অর্ধেক দামে ওই সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই থেকে আনা যায়। ওই জন্য দীর্ঘদিন ধরে তারা কিন্তু সেই কাজটা করতো। খামোখা নিজেদের দেশের তেল থাক না, অসুবিধা কী? অন্যের মাথায় কাঁঠাল ভেঙে যদি খাওয়া যায় সমস্যাটা কি? এটা তো ভালোই, তাই না? অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া আর যে টেকনিক বা ক্ষমতা, ভাই এটা হচ্ছে একটা স্মার্টনেস, এটা তো বুঝতে হবে। আপনার বোকাশোকা লোকজনরা তো আর অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারে না, তাই না? এবং যখনই এই বিভিন্ন যুদ্ধের সময় বিভিন্ন সময়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন এই তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে, আজকে থেকে আরও 15-16 বছর আগে আমেরিকা তখন ডিসিশন নেয় ইটস ওকে, এনাফ ইজ এনাফ, আমাদের তেলগুলা কী করতে হবে, ফ্র্যাকিং সিস্টেম এটা রেডি রাখতে হবে এবং উত্তোলনও করতে হবে। অতএব এখন ইচ্ছে করলে আমেরিকা কিন্তু তাদের তেল দিয়ে এই পৃথিবীকে ফ্লাডেড করে দিতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ ওই হরমুজ প্রণালী ওটা বন্ধ হয়ে গেলে আমেরিকার তাতে কিছুই যায় আসে না। এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না। হ্যাঁ, কিছু তেলের দামটা একটু হালকা পাতলা বাড়ছে, আমেরিকাতেও বাড়ছে, আমি কানাডায়ও দেখছি বাড়ছে, সো হোয়াট, এইটা করার, এটা মানে সহ্য করার ক্ষমতা এদের আছে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, এর ফলে হচ্ছে কি, পৃথিবীর অন্যান্য দেশ ভুক্তভোগী হচ্ছে, যেমন বাংলাদেশ, তাই না? বাংলাদেশ ভুক্তভোগী হচ্ছে, পাকিস্তান ভুক্তভোগী হচ্ছে, এবং আরও ভারতও কিছুটা ভুক্তভোগী হচ্ছে, ইউরোপীয় দেশগুলো ভুক্তভোগী হচ্ছে। তো এই যে ভুক্তভোগী যে হচ্ছে, এখন এদের বক্তব্য হলো যে আমাদের তেল পাওয়ার স্বার্থে ইরানের মতো একটা বর্বর অসভ্য রেজিম টিকে থাকবে। এখন আমি ইরানের রেজিমকে অসভ্য বর্বর কেন বলছি? আচ্ছা বলেন তো, একটা মেয়ের মাথার চুল দেখা গেছে বলে তাকে ধরে নিয়ে তারা পিটিয়ে হত্যা করছে, এবং এটার এগেনস্টে যখন প্রতিবাদ করেছে তখন এই ইসলামী রেজিম তারা কি 500-600 মেয়েকে তারা রাস্তায় রীতিমতো শিয়াল কুত্তার মতো গুলি দিয়ে হত্যা করছে। যারা ইরানের পক্ষে কথা বলে তারা এই ঘটনাটাকে কীভাবে দেখে? দেখেন, আমি যদি ধরেও নেই যে কয়েকদিন আগে যে এই রেজিমের এগেনস্টে প্রতিবাদ হচ্ছিল, তাই না, ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য তারা চেষ্টা করছিল, এই জন্য রেজিম কী করেছে, শক্ত হাতে তাদের 10-15 হাজারকে গুলি করে মারছে। আমি মনে করলাম যে শোকে, হ্যাঁ তুমি দেশের বিরুদ্ধে মানে আন্দোলন করবা, সরকারের এগেনস্টে আন্দোলন করবা, এখানে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে দিবা, তো সরকারের দায়িত্ব আছে না এগুলো রক্ষা করা। আমি এটাকে মেনে নিলাম যে এই শোকে তারা লিগ্যাল কাজ করছিল। কিন্তু একটা নারীর চুল দেখা গেছে বলে তাকে তুমি পিটিয়ে হত্যা করবা এবং এটার এগেনস্টে প্রতিবাদ করলে তাকে তুমি শিয়াল কুত্তা মশামাছির মতো পিষে মারবা 500-600 নারীকে, ভাই এইটা তো পৃথিবীর কোনো সভ্যতার দৃষ্টিকোণ থেকে এটাকে তো অ্যালাউ করা যায় না। খোদ মোহাম্মদ নিজেও যদি বেঁচে থাকতো এই সময় এবং এই রকম একটা নারীর যদি চুল দেখা যেত, উনি নিজেও তাকে ধরে পিটিয়ে হত্যা করার জন্য উনি বলতেন, আমার তো মনে হয় না। কিন্তু ইসলামী রেজিম এই ইরানের সেই কাজটা করছে। আমি ইরানের রেজিমকে অপছন্দ করি শুধুমাত্র এই একটা কারণে, সেই সময় আমি বুঝে গেছিলাম যে এরা আসলে কত বড় অসভ্য এবং পৃথিবীর সভ্যতার শত্রু এরা, এবং এরা যদি দুনিয়াভি প্রভাব বিস্তার করে তাহলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এবং দেখেন এই ইরান কত শিয়ানা, এই গাজার হামাস তারা কিন্তু সুন্নি মুসলমান। দেখেন, সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমানদের মধ্যে কিন্তু কোনো মিল মহব্বত নেই, এগুলো একেবারে সেই গত 1300-1400 বছর ধরে ভয়ঙ্কর শত্রুতা। কারণ একে অন্যকে মুনাফিক গণ্য করে, আর মুনাফিকের শাস্তি ইসলামে কি, কল্লা ফেলে দেওয়া, তাই না? অথচ সেই ইরান এই গাজার সুন্নি মুসলমানদেরকে অস্ত্রপাতি দিয়ে তাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, এবং লেলিয়ে দিয়ে নিজেরা ভাব নিচ্ছে, হ্যাঁ আমরা তো কারো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না। তারপরে ওদিকে লেবাননে হেজবুল্লাহদের মানে আল্লাহর দল, তাদেরকে অস্ত্রপাতি রকেট মকেট দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এদিকে সিরিয়ার বাশার আল আসাদ তাকেও লেলিয়ে দিয়েছিল, এদিকে হুতি ওই যে ইয়েমেন তাদেরকেও লেলিয়ে দিয়েছে। দেখেন, এই মধ্যপ্রাচ্য অশান্ত করার সমস্ত রকম কার্যক্রম এই ইরান করছে। এবং এই মধ্যপ্রাচ্যটা এমন একটা দেশ, এমন একটা জায়গা যেটা নাকি পৃথিবীর হৃৎপিণ্ডও বলা যায়, কারণ এখান থেকেই তো তেল জ্বালানি এগুলো সারা পৃথিবীতে যায়, তাই না? তো এই ইরান যদি সভ্য কোনো দেশ হতো তাহলে অন্তত এই গোটা পৃথিবীর মানব জাতির এই অর্থনীতি নিয়ে তো এরা এই ফাজলামিগুলো এখানে করতো না। তাদের তো প্রয়োজন ছিল না এই যে নারীরা চুল বের করে হাঁটাহাঁটি করবে, নাকি মাথা হিজাব দিয়ে হাঁটাহাঁটি করবে, মানে এটা কি?
এটা তো একজন ব্যক্তি মানুষের স্বাধীনতা। এখন আপনি বলেন না ইসলাম এটা করা যাবে না, তাহলে কি হলো? ইসলাম কি তাহলে একটা জগদ্দল পাথরের মতো আপনি অন্যের উপর জোর করে চাপা দিচ্ছেন? না, আপনি আপনার ইসলামকে অন্যের উপর জোর করে চাপা দিচ্ছেন, আবার অ্যাট দ্য সেম টাইম বলতেছেন যে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। মানে কি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আপনারা যে বলেন, আপনারা এটা বোঝেন। আপনি ইসলাম পালন করেন, ফাইন, আপনার কাছে ইসলাম সত্য ধর্ম, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আপনি সঠিকভাবে ইসলাম পালন করলে আপনি মরার পরে বেশ থেকে 72 হুর পাবেন। আরে ভাই, আপনি আপনার হুর নিয়ে থাকেন না ব্যস্ত। অন্য মানুষ যদি হুর না চায় এবং হুর বিশ্বাস না করে, পরকাল বিশ্বাস না করে, আপনার ভাই দরকারটা কি? তারে জোর করে টেনে নিয়ে বেশ টেনে হুরের মধ্যে ছেড়ে দেওয়া। সে তো মনে করে যে 72 হুরের মধ্যে সে গিয়ে পড়লে, ভাই হুররা তো উত্তেজিত হুর, তাই না? যৌনবতী উত্তেজনা, পূর্ণ হুর, তারা তো ওই লোকটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এটা যে কোনো কমন সেন্সধারী লোকের কাছে আসলে বেহেশতের বর্ণনা প্রমাণ করে যে আসলে এটাই জাহান্নাম। কারণ 72টা যৌনবতী মেয়ের মধ্যে আপনাকে যদি ফেলে দেওয়া হয়, আপনি যতই আপনার ইমানদণ্ড যতই লৌহের মতো শক্তিশালী হোক না কেন, আপনি ভাই একসাথে তো 72 জনকে তো আপনি শান্তি দিতে পারবেন না, তাই না? আর ওরা তো খুব টকবক করে ফুটছে, তাই না? তো তারা কি আপনাকে ধরে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে না? তো এটা কি এই যে ইসলামে কথিত যে বেহেশত, এটা তো ভাই আসলে জাহান্নাম, মানে মানে শাস্তির জায়গা বলে আমার কাছে মনে হয়। এখন কেউ যদি এটা বিশ্বাস না করে, আপনি তাকে জোর করে বিশ্বাস করাবেন এবং জোর করে আপনি তাকে বেহেশতে নিয়ে যাবেন, বিষয়টা কি? আবার বলবেন ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কারো উপরে জোরাজুরি করে না। মানে আপনারা যে কন্ট্রোভার্সিয়াল চরিত্র নিয়ে চলাচল করেন, একই ব্যক্তির মধ্যে দুইটা চরিত্র নিয়ে চলাচল করেন, আপনারা বুঝেন? এখন এই কথাগুলো কি কারণে বললাম জানেন? কারণ হচ্ছে যে পশ্চিমা দুনিয়া এই ইরানের এই শাসন পদ্ধতি রেজিমকে অসভ্য, বর্বর ছাড়া আর কিছুই তারা মনে করে না। কারণ তারা তো, আপনি যত কথাই বলেন, হিউম্যান রাইটস বলেন, বাক স্বাধীনতা বলেন, আর ওই আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তি ইহুদিদেরকে করে, সাহায্য সহযোগিতা করে, যত কথাই বলেন না কেন, তারপরও এই মমিন মুসলমানরা আমেরিকা আসার জন্য পাগল কেন? কারণ ওরা জানে যে আমেরিকায় আছে বাক স্বাধীনতা, আমেরিকায় আছে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, জীবনকে প্রস্ফুটিত করার, জীবনকে বিকশিত করার অবারিত সুযোগ, তাই না? এই জন্যই তো আসে। কোনো মুসলিম দেশে তো যাইতে চায় না। তাহলে এত সমালোচনা করার পর আবার আমেরিকার প্রতি আপনাদের ভয়ঙ্কর দুর্বলতা। আর আমেরিকাও জানে তাদের যে সাম্রাজ্যবাদী যে শক্তি অথবা তাদের যে রীতিনীতি, যেমন গণতান্ত্রিক সিস্টেম, তার এগেনস্টে সবচেয়ে বড় শত্রু হলো এই ইসলামী রেজিম, এই বিশেষ করে ইরানি রেজিম। অর্থাৎ দরকারে তাদেরকে মাটির সাথে মিশায় দিতেও যদি হয় আমেরিকাকে, ওরা কিন্তু সেটাই করবে। এটাই তাদের মানসিকতা। এই কাজটা তারা ইরাকে করছে, লিবিয়ায় করছে, এই কাজটা তারা আফগানিস্তানে করছে, এই কাজটা তারা ভিয়েতনামে করছে। কি করে নাই? করছে তো, উদাহরণ তো ভুরি ভুরি। ডোনাল্ড ট্রাম্প এই জন্য বলছে যে এই ইরানকে যদি ওই প্রস্তর যুগে ফেরত পাঠায় দেওয়া হয়, তাহলে ওরা যুদ্ধ এমনি বন্ধ করবে। এই বিষয়টার উপলক্ষে এতগুলো কথা বললাম। তার মানে আপনাকে বুঝতে হবে, এখানে ইরানের ইসলামী রেজিম কিন্তু আমেরিকার ডেমোক্রেটিক, মানে ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক সিস্টেমের এগেনস্টে একটা প্রতিদ্বন্দ্বী শক্তি, এবং এই দুইটা শক্তির মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধে একজন টিকে থাকবে, একজন ধ্বংস হয়ে যাবে। এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলতেছে দরকারে ইরানকে আমরা প্রস্তর যুগে ফেরত পাঠাবো, এবং সেই কাজটাই কিন্তু করছে। ডে আফটার ডে আমরা দেখতে পাচ্ছি সেই কাজটা করছে। এখন কিছু লোক হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে ইরান জিতে গেছে লাফালাফি করতেছে, তাই না? অথচ ইরানের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ছিল অর্থনৈতিক, সামরিক বা অন্য, যে একের পর এক মাটির সাথে গুড়ায় দিচ্ছে। আরে আজকে বাদে, মানে আজকে যদি এখান থেকে এই আমেরিকা আর ইসরায়েল যদি পিছু টান দিয়ে চলে যায়, এই ইরানে তো দুর্ভিক্ষ হবে। কারণ ইরানের যত অর্থনৈতিক যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, তাদের যত দেশের মানে চলার যে, সব তো ধ্বংস হয়ে গেছে অলরেডি। এখন তো জোশের উপরে চলতেছে। এরপরে এখন এখান থেকে আমেরিকা, ইসরায়েল এখান থেকে সরে গেলে ইরান চলবে কেমন? এই জিনিসটা কি মুমিন মুসলমানরা ভাবে? আপনারা দেখেন যে বিগত দিনগুলোতে, বিশেষ করে গত 2 দিন ধরে যেভাবে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে এদের শিল্প কলকারখানা এবং এদের যে অস্ত্রপাতির যে ডিপোমিপ ধ্বংস করছে, এগুলো তো অভাবনীয়। এবং এরপরে হুঁশিয়ারি দিয়ে রাখছে কি, যে এরপরে পাওয়ার স্টেশন যতগুলো আছে সব ধ্বংস করবে। তো এরপরে যদি এখান থেকে ধরেন আমেরিকা চলে গেলো, ধর আমরা যা করতে চাইছিলাম তা তো হয়ে গেছে, রেজিমের পতন হোক আর না হোক, সেখানকার লোকজন যদি রাস্তায় নেমে তাদের পতন না ঘটায়, আমাদের এত ঠেকাটাকি। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যা চাইছিল সেটা কিন্তু অলরেডি অ্যাচিভ হয়ে গেছে।
ইরানকে কিন্তু অলরেডি 50 বছর পিছনে ফেলে দেওয়া হয়ে গেছে। তাদের ওই যে পারমাণবিক অস্ত্রের কর্মসূচি এগুলো কিন্তু লণ্ডভণ্ড। তাদের ওই যে মিসাইল ফ্যাসিলিটির যে ইয়ে আছে না, এগুলো লণ্ডভণ্ড। তারপরে তাদের নানা রকম কারখানা কলকারখানা আছে না, শিল্প কলকারখানা, লণ্ডভণ্ড। এখন ওদের পাওয়ার স্টেশন এবং তেল উৎপাদন ক্ষেত্রগুলো ধ্বংস করে দিলে ইরান একেবারে টোটাল প্রস্তর যুগে চলে যাবে। তো এই প্রস্তর যুগে চলে যাওয়ার পর তারা পরাজিত, তারা সারেন্ডার করলো আর না করলো তাতে কিচ্ছু যায় আসে না। আমি কি বুঝাতে পারছি? ধন্যবাদ।